এই অবৈধ আইসিটি আদালতের মধ্য দিয়ে বাংলাদেশকে ধ্বংস করার সম্পূর্ণ ষড়যন্ত্রটি, আয়োজনটি ৭১-এর যুদ্ধ অপরাধীরা, মহান মুক্তিযুদ্ধে যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, যারা বাংলাদেশে বিশ্বাসী না, বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে যারা এখনো মেনে নিতে পারেনি, সেই অশুভ শক্তি, এই সব অশুভ শক্তিগুলো আজ একাকার হয়ে বাংলাদেশকে ধ্বংস দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্যই তারা সমস্ত কার্যক্রম করছে। আজকে সেনাবাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, আনসার বাহিনী বলেন, এটা তো রাষ্ট্রের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, জাতীয় প্রতিষ্ঠান। এখানে রাষ্ট্রের নিরাপত্তার জন্য, রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষার জন্য, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিম্ন পদ থেকে সর্বোচ্চ পদে যে যেখানেই থাকে, এটা তো কোন দল সরকারে আসতো তাদের দ্বারা তো না, এটা রাষ্ট্রের প্রয়োজনেই এরা এদের দায়িত্ব পালন করে থাকে। এখানে ঢালাও ভাবে সবাইকে একাকার করে যদি বিচারের নামে প্রহসন ষড়যন্ত্র করা হয়, তাতে কি হবে? মনোবল নষ্ট হয়ে যাবে। এই সকল পেশাদার কর্মকর্তাদের, যারা কোনো দলীয় চিন্তায় অথবা দলীয় উদ্দেশ্য সাধনের জন্য যারা কাজ করে না থাকে, কাজ যদি যেহেতু যারা করে নাই, যারা পেশাদার অফিসার, সেই সকল অফিসারদেরকে যদি ঢালাও ভাবে তাদেরকে যদি গ্রেপ্তার করা হয়, তাতে কি হবে? তাদের মনোবল নষ্ট হবে। পরবর্তী সময়ে যারা ন্যায়সঙ্গত কাজ করার জন্য যারা আছেন তারা কাজ করতে পারবেন না, যে কারণে আজকে দেশের আইন শৃঙ্খলা চরম অবনতি। পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলাকারী বাহিনী তাদের নিজেদের নিরাপত্তার অভাব বোধ করে, চাকরির নিরাপত্তার অভাব বোধ করতেছে। সেনাবাহিনীতে যেটা হচ্ছে, সেনাবাহিনী তো আমাদের গৌরব, আমাদের রাষ্ট্রের অন্যতম অঙ্গ, জাতীয় প্রতিষ্ঠান। সেখানে আমাদের সন্তানেরা, বাংলার বীর সন্তানেরাই, যোগ্যরাই তো এখানে আছে। আমি তো এদেরকে আলাদাভাবে আমাদের দেখার কোনো সুযোগ নেই। আজকে ঢালাও ভাবে যাদেরকে যেভাবেই করেছে, যদি কোনো কেউ অপরাধ করে থাকে তা সেনা আইনে করতে পারে, তার জন্য প্রচলিত নিয়ম আছে, সেইভাবে এগুলোকে দেখা প্রতিকারের ব্যবস্থা তো নিতেই পারে। সম্মানিত অতিথি আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক এমপি, জয়েন্ট সেক্রেটারি, বাংলাদেশ আওয়ামী লীগ। ছাত্র জীবন থেকে তিনি রাজনীতির সাথে সক্রিয় ছিলেন এবং সক্রিয় ছিলেন এবং স্বেচ্ছাসেবক লীগের যে প্রতিষ্ঠাকালীন সময়, সে সময় তিনি প্রেসিডেন্ট ছিলেন। এবং তার সম্পর্কে আরেকটু যদি বলি, 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি ছিলেন। আমরা প্রথমে শুরু করতে পারি এই বিষয়টি দিয়ে যে দলের নেতাকর্মীদের বর্তমান অবস্থা কি, সার্বিক পরিস্থিতি আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ। মূলত দেশটাই, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাই ভালো নেই, বাংলাদেশের মানুষ ভালো নেই। বাংলাদেশে বঙ্গবন্ধুর আদর্শের মানুষেরা, বঙ্গবন্ধুর, আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, সেই বাংলাদেশের 18 কোটি মানুষ এবং আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক সবাই আজকে খুব কষ্টে আছে, একটা কঠিন সময় পার করতেছে, যেখানে হত্যা, খুন, লুণ্ঠন, জেল, জুলুম, অত্যাচার, লুটপাট, অগ্নিসংযোগ দেশের মানুষের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থেকে আরম্ভ করে তৃণমূলের মানুষ, সাধারণ মানুষ, মেহনতি মানুষ থেকে আরম্ভ করে রাজনৈতিক কর্মী, দেশের সর্বস্তরের সাংবাদিক বলেন, আইনজীবী বলেন, এবং নারী এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সকলেই যার যার অবস্থান থেকে একটি চরম অশান্তি, বিশৃঙ্খল পরিবেশ দেশে বিরাজমান। জীবনের নিরাপত্তা নেই, মিথ্যে মামলা, হামলা, মব সন্ত্রাসের কবলে প্রতিদিন 5ই আগস্টের থেকে শুরু হয়েছে, আপনি বলতে পারেন জুলাইয়ের 16ই জুলাই থেকে যেটা শুরু হয়েছে সেটা অদ্যাবধি এখনো ধারাবাহিকভাবে চলছে। এই কঠিন সময়ের ভেতর দিয়ে বাংলাদেশের মানুষের এখন হতাশা, অন্ধকারের ভিতরে নিমজ্জিত। স্বপ্ন এখন আর বাংলাদেশের মানুষ দেখে না। মানুষের শান্তির
মা মারা গিয়েছে। দেশে অশান্তি, দেশের প্রতিটি পর্যায়ে মানুষের ভিতরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এমনভাবে সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদীদের পৃষ্ঠপোষকতা করা এবং দেশের মানুষের ভিতরে যে অসাম্প্রদায়িক চেতনার যে বিশ্বাস, দেশের মানুষের শান্তি সম্প্রীতি রক্ষা করে বসবাস করার কোনো অবশিষ্ট বাংলাদেশের মানুষের জীবনে নেই। আর আওয়ামী লীগের নেতা কর্মী থেকে আরম্ভ করে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা কর্মী, বিশেষ করে ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি পর্যায়ে, তৃণমূল পর্যায়ে, সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে আরম্ভ করে স্কুল, কলেজ, এখানেও যেমন ছাত্ররা আজকে নির্যাতিত, নিপীড়িত, হত্যার শিকার, মিথ্যে মামলার শিকার। এমনকি স্কুলের পাঠশালার পণ্ডিত থেকে আরম্ভ করে হুজুর এবং শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কোনো পর্যায়েই কোনো ধরনের কোনো মান সম্মান বোধ, তাদেরকে শিক্ষক হিসাবে যে মর্যাদা, যে আমাদের সংস্কৃতির ভিতরে যেটা গড়ে উঠেছে, আর কোনো কিছুই মনে হচ্ছে সংস্কৃতি নেই। আমি কি একটু নাসিম ভাই আপনাকে যদি একটু বলি, আমরা ওই দর্শকদের কমেন্টসও মাঝে মধ্যে একটু নেব, আপনার কাছে অনেকে অনেক প্রশ্ন করবে, সেটি আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে হত্যা, মামলা, নির্যাতন, এই যে আত্মগোপন, এর কোনো পরিসংখ্যান কি আপনাদের আছে? তৃণমূলের এখন যে বিশৃঙ্খল অবস্থা, যা সরকার যেটা করছে, আপনাদের কাছে কোনো ডেটা আছে কি? কতজন নির্যাতনের শিকার হয়েছে, কতজনকে হত্যা করা হয়েছে, কতজন কারাগারে আছে? তাদের জন্য মামলা লড়ার ব্যাপারেও কোনো উদ্যোগ আছে কিনা, একটু প্লিজ। একটি বিষয় হলো যে আপনাকে বলি, মামলা করারই তো সুযোগ নেই। যে খুন হয়েছে, সে খুনের পক্ষে, ভিকটিমের পক্ষে যে কেউ যে আইনের আশ্রয় নেবে, সেই ব্যবস্থা তো এখন বাংলাদেশে নেই, বিরাজমান নেই। আপনি মনে করতে পারেন যে আমার মতো, আমি একজন মানুষ, আমি একজন রাজনৈতিক সচেতন কর্মী, রাজনৈতিক সাথে সম্পৃক্ত মানুষ, আমার বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে, আমার অফিসটি জ্বালিয়ে দেওয়া হয়েছে, আমি তো কোনো মামলা আমার থেকে নেওয়া হয়নি, আইনের আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি কিন্তু করা হয়নি। তো এরকম জরিপ, সংখ্যা, পরিসংখ্যান আমরা কিভাবে দেব? শুধু এইটুকু বলতে পারি যে প্রায় 50 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সেটা পেশাজীবী থেকে আরম্ভ করে ছাত্রদের পাশে প্রায় আমাদের প্রায় 50 লক্ষ নেতাকর্মী হাজার হাজার মামলায়, মিথ্যে মামলা, ভুয়া মামলা, খুনের মামলায় আসামি করা হয়েছে। কয়েক লক্ষ নেতাকর্মী কারাগারে নিপীড়িত হয়েছে। বলা হয় আওয়ামী লীগের নেতাকর্মীদের পাওয়া যায় না, তার হারিয়ে গেছে, নানাভাবে অপবাদ দেওয়া হয়। আমাদের 120 জন সংসদ সদস্য কারাগারে বন্দী, যেখানে বীর মুক্তিযোদ্ধা, মন্ত্রী, এমপি, এ ধরনের 120 জন এখনো কারাগারে বন্দী। সেক্ষেত্রে আওয়ামী লীগ হারিয়ে গিয়েছে অথবা খুঁজে পাওয়া যায় না, নানা বিশেষণ দিয়ে বলা হয়। এগুলো সবই কিন্তু এক ধরনের প্রতারণা করা হচ্ছে। আমাদের মামলার সংখ্যা, আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা, যিনি বারবার মানুষের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, তার বিপক্ষে 400-র উপরে মামলা দেওয়া হয়েছে, 350-র উপরে মামলা, খুনের মামলা দেওয়া হয়েছে। এগুলো সবই মিথ্যে মামলা, বানোয়াট মামলা। হাজার হাজার মানুষকে মামলার আসামি করা হয়েছে, গণগ্রেপ্তার করা হচ্ছে। এখানে মামলা, আদালতে বিচার পাওয়া যায় না, বিচার তো দূরের কথা, জামিন পাওয়া যায় না, আদালতকে নিয়ন্ত্রণ করা হয়। তো এক্ষেত্রে জরিপ, আপনি যে পরিসংখ্যানটা চেয়েছেন, এই পরিসংখ্যান তো দেওয়ার কোনো স্কোপ নেই, এর কোনো প্রমাণ, আমি ডকুমেন্ট আমি আপনাদের সামনে কি দেশের কাছে, বিশ্ববাসীর কাছে, গণতান্ত্রিক শক্তির প্রতি শ্রদ্ধাশীল মানুষগুলোর কাছে তো এটা আমরা তুলে ধরার সুযোগ আজকে বাংলাদেশে নেই। বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা নেই, কথা বলার অধিকার নেই, সংবাদপত্রের স্বাধীনতা নাই, সাংবাদিকদেরকে লিখতে পারে না। এরকম একটা অবস্থার ভিতরে আমাদের কয়েক হাজার মানুষকে, আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।
2000-এর উপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ বাহিনী সদস্যদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু সেটারও সঠিক জবাব হিসাব রাষ্ট্রের পক্ষ থেকে, রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে কোনো জিনিসই সত্যিকারের বিষয়গুলো তুলে ধরা হয়। আচ্ছা, আমরা যদি এখন অন্যদিকে একটু যাই, আমরা এগুলো সবকিছু দেশবাসীও দেখছে, দেশবাসী অবলোকন করছে, দেশের সাধারণ মানুষও দেখছে, সাধারণ মানুষও আজকে নির্যাতিত, মামলা হামলা এগুলো চলছেই। আমি এইটা একটু শেষ করবো এই কথাটার মধ্য দিয়েই, আপনি তৃণমূলের ব্যাপারে আপনি নেতৃস্থানীয়দের মধ্যে একজন, আপনাদের কোনো বক্তব্য আছে কিনা স্পেসিফিক, তারা কি করবে, কি করণীয় উচিত, কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবে, কিভাবে আপনারা আবার ব্যাক করবেন, এটা একটু শেষ করলে আমরা পরবর্তীতে অন্য ধাপে যাবো। জি। আমাদের নেতাকর্মীরা খুবই কষ্টের ভিতরে আছে। তাদের এই বর্তমান অবৈধ, অসাংবিধানিক, অনির্বাচিত ফ্যাসিস্ট ইউনূস এবং তার গ্যাংস্টার বাহিনীর নির্মম অত্যাচারে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যেভাবে আমাদের নেতাকর্মীরা টিকে আছে, এটা খুবই মর্মান্তিক, দুঃখজনক। তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান জানিয়ে আমি মনে করি এত বাধা বিপত্তি অত্যাচারের পরও আমাদের তৃণমূলের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শের প্রতি, বঙ্গবন্ধুর জাতির পিতার প্রতি যে মর্যাদা, সম্মান এবং তার আদর্শের প্রতি যে ভালোবাসা, সে ভালোবাসার প্রতি বিশ্বাসী হয়ে তারই সুযোগ্য সন্তান, বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপর তাদের পূর্ণ আস্থা এখনো আছে, বিশ্বাস আছে। এবং বাংলাদেশের মানুষ, আমাদের তৃণমূলের নেতাকর্মীরা মনে করে, বিশ্বাস করে, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আবার আমরা বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াবে এবং আমরা ঘুরে দাঁড়াতে পারবো। শত অত্যাচারের পরও তারা দৃঢ় চিত্তে এটা বিশ্বাস করে এবং মনে করে সময় সুযোগ আসলে জনগণকে জনমত তৈরি করে, এবং আমাদের এই তৃণমূলের নেতাকর্মীরাই আমাদের প্রাণ শক্তি এবং এরা বিশ্বাস করে। দেখুন, 5ই আগস্টের পর থেকে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হইল, রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণরূপে বন্ধ করা হলো। সর্বপ্রথম মূল শক্তি ছাত্রলীগ, ছাত্রলীগকে নিষিদ্ধ করে দেওয়া হলো। তারপরও কিন্তু এত বাধা বিপত্তির পরও কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড, নেতা কর্মীদের, তৃণমূলের মানুষের বিশ্বাসের জায়গায় কিন্তু বিন্দু মাত্র চির ধরেনি। তারা এখনো সাহসে, অটুট সাহসিকতার সাথে মব সন্ত্রাসীদের আঘাতের পর আঘাত, জীবন প্রতিদিন প্রতিটি মুহূর্ত বেঁচে থাকার যে চ্যালেঞ্জ, আজকে গোটা দেশটি কিন্তু একটি বদ্ধ কারাগারে পরিণত হয়েছে। তারপরও এই কারাগার থেকে, এই অত্যাচার থেকে মুক্ত হয়ে আবার আমরা শান্তি, সম্প্রীতির, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশে আমরা সবাই বসবাস করতে চাই। গণতান্ত্রিক বাংলাদেশ চাই। জাতির পিতার আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের নেতাকর্মীরা এবং আমাদের তৃণমূলের সাধারণ মানুষ, যারা বঙ্গবন্ধু কন্যার দেশে, বঙ্গবন্ধুর বাংলাদেশে, তারা আবার দেশের মানুষের বিশ্বাস, আমরা আগেই ভালো ছিলাম, আমরা শেখ হাসিনার শাসন আমলে আমরা শান্তিতে ছিলাম, ভালো ছিলাম। আমরা যে যাদের কারণে, প্রতারণার কারণে এবং দেশ বিরোধী অপশক্তি, দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তকারীদের চক্রান্তে ভুল প্রতারিত হয়ে আমরা যে ভুল করেছি, এই ভুল থেকে বেরিয়ে এসে আমরা আবার পূর্বের জায়গায় দেশরত্ন শেখ হাসিনাকে ফিরিয়ে এনে আমরা শান্তি, সম্প্রীতি, উন্নতি এবং স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ আমরা ফিরে পেতে চাই। সেই চেতনাটার জায়গাটাতেই কিন্তু আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা পেটে খাবার নেই, কষ্টে আছে, আইনি সহায়তা দেওয়ার মতো অনেক সময় আমরা তাদের পাশে দাঁড়াতে পারি না। আমাদের যেভাবে আমাদের নেতাদের, আমাদের যাদের সামর্থ্য আছে, তারা আমাদের এই তৃণমূলের নেতাকর্মীদেরকে সহযোগিতা করা, পাশে দাঁড়ানো, এরকম পরিবেশও কিন্তু বাংলাদেশে এখন নেই।
একে তো কারাগারে। এই কথাটা কিন্তু দেশবাসী এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে আলোচনা হয় যে আপনারা যারা নেতৃবৃন্দ আছেন বা আরো বড় যারা আছেন তারা তাদের পাশে দাঁড়াচ্ছেন না। মানে আপনি এখন যেটা বললেন যে দাঁড়ানোরও সুযোগ নেই, কোনোভাবে সহযোগিতা করার সুযোগ নেই। আপনি তৃণমূলের কথা বলেছেন, তৃণমূলের সাথে আপনারা দাঁড়াতে পারছেন না, সেই সুযোগটাও দিচ্ছে না। তৃণমূলের অত্যাচার, নির্যাতন, জেল জুলুম, হুলিয়া এগুলো সম্পর্কে বলেছেন, ঘর ছাড়া অনেকে রয়েছেন, সেটি আমরা শুনলাম। কিন্তু আবার এই বেশ কয়েকদিন যাবৎ রিফাইন্ড আওয়ামী লীগের একটা কথা শোনা যায়। এটির ব্যাপারে একটু বলবেন এবং সেই সাথে আপনারা কি বর্তমান সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছেন কিনা? এই দুটো প্রশ্ন একটু শেষ করলেই আমরা বাকি প্রশ্নে যাব। জি প্লিজ। দেখুন, আওয়ামী লীগ তো আওয়ামী লীগ। আওয়ামী লীগ উপমহাদেশের প্রাচীনতম সংগঠনের ভিতরে অন্যতম সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। আর বাংলাদেশের সৃষ্টির জন্য আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে বলে আমি বিশ্বাস করি, এবং আওয়ামী লীগ হলো বাংলাদেশের মানুষের প্রাণপ্রিয় সংগঠন। আওয়ামী লীগ হলো বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারাবদ্ধ গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগকে যারা বিভিন্ন বিশেষণ দিয়ে আওয়ামী লীগকে নানাভাবে চিত্রায়িত করতে চায়, এটা প্রকারান্তরে আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করার এক শ্রেণীর মানুষের অথবা কোনো কোনো মহলের স্বার্থ এখানে জড়িত আছে। আওয়ামী লীগ আওয়ামী লীগ, আওয়ামী লীগের নেতা কর্মীরা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ঐক্যের প্রতীক হিসাবে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিয়ে 1981 সালের 17ই মে বাংলাদেশে এসেছিল। সেদিন সে জাগরণ সৃষ্টি হয়েছিল, সেদিন যে গণজাগরণের ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ কিন্তু বিশ্বাস করেছিল, সেই বিশ্বাসের জায়গা যে আমাদের গণতান্ত্রিক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, জাতির পিতার স্বপ্নে সোনার বাংলাদেশ বিনির্মাণের আলোকবর্তিকা হিসেবে দেশরত্ন শেখ হাসিনাই আমাদের একমাত্র ঠিকানা। সেই ঠিকানার জায়গায় শত বাধা বিপত্তি, প্রতিকূলতা, ষড়যন্ত্র, মিথ্যাচার সবকিছুকে মোকাবেলা করে কিন্তু বাংলাদেশের মানুষের সেই জায়গাটার কিন্তু এখনো গত 14 মাসের অবৈধ অসাংবিধানিক ফ্যাসিস্ট ইনুসের দুঃশাসনের পরেও কিন্তু সেই জায়গাটিকে অপপ্রচার করে মেটিকুলাসলি ডিজাইন করে বহু ধরনের অপকর্ম একের পর এক হয়েছে, কিন্তু মানুষের ভিতরে এই বিশ্বাসের জায়গাটাই কিন্তু চির ধরাতে পারেনি। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে, আওয়ামী লীগ একাট্টা হয়ে আছে, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগ, এবং এই আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা তার জীবনের যে শ্রেষ্ঠ সময়টি উৎসর্গ করেছেন, এখন পর্যন্ত এই বয়সেও তিনি যেভাবে কাজ করে যাচ্ছেন, যে সাহসিকতার সাথে দৃঢ় চিত্তে ভালোবাসা, বাংলার মানুষের প্রতি ভালোবাসা প্রতিদান দেওয়ার জন্য তিনি যেভাবে কাজ করে যাচ্ছেন, বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগের নেতা কর্মীরা এখানে নিজেদের ভিতরে ভুল বোঝাবুঝির কোনো সৃষ্টি করার কোনো সুযোগ এখন বাংলাদেশে আর নেই। কিছু সময়ে কখনো কখনো তারা চেষ্টা করেছে, গত 45 বছর। কথা বলি, এটা কি আওয়ামী লীগের ভেতর থেকে রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলা হচ্ছে না? রিফাইন্ড আওয়ামী লীগটা সরকারের পক্ষ থেকে চাপিয়ে দেয়া, এটাও কোনো ষড়যন্ত্র? এটা সবকিছুই কিন্তু রিফাইন আওয়ামী লীগ বলেন, এটার ভিতর থেকে না, এটা বাইরে থেকে। এটা মেটিকুলাসলি যে ডিজাইনের অংশ হিসাবে এটা আরো বহুবার হয়েছে। আওয়ামী লীগকে ভাঙার জন্য, আওয়ামী লীগের খণ্ড বিখণ্ড করার জন্য চেষ্টা হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে মানে দলের ভিতরে নেতাকর্মী আওয়ামী লীগের ভাঙন ধরানো এত সহজ না, এটা সম্ভব না। বারবার প্রমাণিত, যতই বাইরে থেকে যত ধরনেরই প্রেসার করা হয়েছে, চেষ্টা করা হয়েছে, ততই আওয়ামী লীগ আরো সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ, সুদৃঢ় চিত্তে আওয়ামী লীগ কাজ করে গিয়েছে। এখন কিন্তু আর পিছু টান বা পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই। এখন দেশবাসী বলছে আওয়ামী লীগ ব্যাক করবে কবে, মাঠে নামবে কবে, সেই ব্যাপারে জনগণকে উজ্জীবিত করার, কর্মীদেরকে উজ্জীবিত করার কোনো কর্মসূচি আপনাদের আছে কিনা, একটু স্পেসিফিক যদি এটা বলেন। দেখুন, আমাদের নেতাকর্মীরা অনেকেই নানা প্রশ্ন করেছে, আমি দেখেছি।
আমিও ইতিমধ্যে দেখেছি, দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে অনেক ধরনের কথা আছে, বলতেই পারে, প্রশ্ন করতেই পারে। আমি একটা কথা বলি, আওয়ামী লীগ এত বাধা বিপত্তির, নিপীড়ন, নির্যাতনের পরেও কিন্তু আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা কিন্তু তাদের কার্যক্রম সীমিত পরিসরে হলেও কিন্তু চালিয়ে যাচ্ছে। এই জালিম সরকার বলেন, এই ফ্যাসিস্ট সরকার বলেন, তাদের বিপক্ষে আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু 5ই আগস্টের পর থেকে আপনার ছোট ছোট 10 জন 5 জন করে মিছিল করারও চেষ্টা করেছে, বাধা এসেছে, তাদের উপরে মব সন্ত্রাস চালানো হয়েছে, এটা চলছে। তারপরও কিন্তু আওয়ামী লীগকে সমস্ত রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এবং ধরেই কিন্তু সন্ত্রাস দমন আইনে গ্রেফতার করা হয়। ধরে মিছিলে গেলে মানুষের কথা বলার অধিকার আছে, এটা গণতান্ত্রিক দেশের নিয়ম। প্রতিবাদ করার অধিকার গণতান্ত্রিক দেশে থাকবে এবং ন্যায় অন্যায়কে বিভক্তি করে তার সম্পর্কে ন্যায়ের পক্ষে কথা বলার অধিকার মানুষের মৌলিক অধিকার। মানুষের এটা বাক স্বাধীনতা আজকে বাংলাদেশে বিরাজমান নয়। আজকে আমাদের নেতাকর্মীরা কাজ করতেছে না, আওয়ামী লীগের কর্মসূচি নাই তা তো না। আমরা আজকে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করাই নয়, বর্তমান অসাংবিধানিক অনির্বাচিত ইউনূস সরকার তার রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে আমাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেই শেষ হয় না, আক্রমণ করা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারীকে বাহিনীকে বেআইনিভাবে ব্যবহার করা হয় এবং সন্ত্রাসী মব সন্ত্রাস চালিয়ে ক্ষত বিক্ষত করে হত্যা করে এবং এই মব সন্ত্রাসকারীরা মুক্তিপণ পর্যন্ত আদায় করে। তাদেরকে গ্রেপ্তার করার, যেহেতু তারা গ্রেপ্তার না করে, তারা এদেরকে আলাদা জায়গায় নিয়ে গুম করে তারপর মুক্তিপণ আদায় করে। এ ধরনের অসংখ্য ঘটনা বাংলাদেশে ঘটছে প্রতিদিনই। আমাদের যেখানেই আমাদের নেতাকর্মীরা, আমাদের তৃণমূলের মানুষরা প্রতিবাদ করে, সভা করে, মিছিল করে, সেখান থেকে কিন্তু আক্রমণ হয়। কাউকে ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দেওয়া হয়, অনেকে গুম করে নিয়ে যাওয়া হয়, মুক্তিপণ দাবি করা হয়। এত কিছুর পরও কিন্তু আমাদের নেতাকর্মীরা বসেনি, প্রতিবাদ করছে এই অবৈধ শাসনের, এই অন্যায় অবিচারের বিরুদ্ধে। এই জঙ্গিবাদী গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী, যারা বাংলাদেশের আন্তর্জাতিকভাবে যে সংগঠন, লস্করে তৈয়বার সহযোগী সংগঠন, সিস্টার্স অর্গানাইজেশন, হিজবুত তাহরির থেকে আরম্ভ করে জামাত ইসলামী, ছাত্র শিবির, এমনকি জামাত, এমনকি বিএনপি, যুবদল, ছাত্র দলের ছেলেরাও এখন কিন্তু এই মব সন্ত্রাসের সাথে সম্পূর্ণরূপে তারা জড়িত। এরাই এই তারেক জিয়ার সদস্যরা, ফলোয়ার্সরা, তারা কথা দিয়ে 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, যে স্মৃতি চিহ্ন, যেখান থেকে জাতির পিতা মহান মুক্তিযুদ্ধের, স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, শেষ ঘোষণাটি, যে ডিক্লারেশনটা যেই বাড়ি থেকে, সেটাকে কিন্তু ভেঙে চুরে একাধিকবার আক্রমণ করেছে, আগুন অগ্নিসংযোগ করা হয়েছে। সর্বশেষ বুলডোজার দিয়ে, ঘোষণা দিয়ে 3 দিন বসে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। সমস্ত ইতিহাসকে, জাদুঘরকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। এর লক্ষ্যটা কি? খোদ ইউনূস সাহেবের পৃষ্ঠপোষকতায় উনি তো ঘুমিয়েছিলেন না। একটা মানুষ তো 3 দিন পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারে না। 3 দিন পরে উনি জেগে উঠে বলল এটা ভালো কাজ হয়েছে বলে উনি মনে করেন না। 3 দিন উনি কি মনে করেছেন? এটা জাতির কাছে এই কথাটি উনি বলেছেন, আমরা শুনেছি, দেশের মানুষ শুনেছে। এটা কি তিনি অন্তর থেকে বলেছেন নাকি এটাও এক ধরনের উনি জাতির সাথে মস্করা করেছে। জাতির কাছে উনি বাঙালি জাতিকে, এই সাহসী জাতিকে, এই বীরের জাতিকে উনি মনে করেন না। উনি মনে করেন এদের সাথে উপহাস করলে এদেরকে বোকা ভাবেন এবং এদেরকে বোকা বানানো সহজ। যেহেতু একটি মেটিকুলাসলি ডিজাইন ডিপ স্টেট কি সরোজ ফাউন্ডেশনের টাকা ব্যবহার করে, টাকা খেয়ে এদেশের মানুষকে, তরুণ ছাত্র সমাজকে বিভ্রান্ত করতে সক্ষম হয়েছেন, যে কারণে উনি মনে করেন যে এখনো প্রতিদিন ওনার কথা মানুষ বিশ্বাস করে।
কিন্তু উনি বুঝতে পারতেছেন না, উনি বোঝেন না যে বাংলাদেশের মানুষকে বোকা ভাবার কোনো কারণ নেই। বাংলাদেশের মানুষ অনেক সচেতন, অনেক সাহসী এবং ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে কথা বলার জন্য লড়াই করে জীবন দেওয়ার জন্য বাঙালি জাতি কখনোই পিছপা হননি। এই বুঝের জায়গাটাতে উনি নেই। উনি এখনো না থাকার কারণে এই ধরনের কাজ উনি করে যাচ্ছেন, বিভ্রান্ত করতেছেন প্রতিটি কথার ভিতরে। উনি যে ওনার কথা শিল্পের মধ্য দিয়ে উনি যে বিভ্রান্ত করা, মানুষদেরকে প্রতারণা করার যে চেষ্টাগুলো গত 14 মাস যাবৎ বাংলাদেশের মানুষ না, সারা বিশ্ববাসী কিন্তু এখন ডক্টর মোহাম্মদ ইউনূস কি প্রকৃতির মানুষ, উনি কি চান আর উনি কি বলেন আর উনি কি করেন, এটা কিন্তু সবাই এখন বুঝতে পেরেছে। সুতরাং এই জন্য আমার আলাদা করে ওনাকে চিনিয়ে দেওয়ার কোনো প্রয়োজন পরে বলে আমি মনে করেন না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমরা এই অতি সাম্প্রতিক একদম সমকালীন বা সমসাময়িক একটা বিষয় এখন একটু উত্থাপন করতে চাই। সেটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এটা আপনি বক্তব্য দিতেও পারেন, নাও বলতে পারেন। সেটি হচ্ছে, তারপরেও আমি দর্শক অনেকেই বলেছেন যে এই বিষয়ে কোনো কথা বলা যায় কিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেনাবাহিনীর আপনাদের সময় যারা ডিজিএফআই তে ছিলেন তাদের বিরুদ্ধে এবং আরো কয়েকজনের বিরুদ্ধে কিন্তু তারা মামলা করেছে এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং এই প্রেক্ষিতে সেনাবাহিনীর ভিতরে এক ধরনের উত্তেজনা পরিলক্ষিত হচ্ছে এবং আজকে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মেজর জেনারেল তিনি বলেছেন 15 জনকে সেনা হেফাজতে রাখা হয়েছে, তারা তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন। আরো একজন পলাতক রয়েছেন, তাকে 9 তারিখ থেকে পাওয়া যাচ্ছে না। এই বিষয়টি নিয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা? এটা কি ঘটতে যাচ্ছে বা কি হচ্ছে, বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে আপনার কোনো বক্তব্য যদি থেকে থাকে? শুনুন, আইসিটি ট্রাইব্যুনাল যেটা, এটা সম্পূর্ণ অসাংবিধানিক, বেআইনি। এর সাথে কোনো এদের এই বেআইনি ট্রাইব্যুনাল সৃষ্টি করে যে অবৈধ অন্যায়ভাবে যত কার্যক্রম তারা করেছে সম্পূর্ণটাই হলো রাজনৈতিক, সম্পূর্ণটাই হলো মানুষকে বিভ্রান্ত করা এবং এর সম্পূর্ণ আয়োজন হলো শুধু একটাই লক্ষ্য, আওয়ামী লীগকে ধ্বংস করা, নিশ্চিহ্ন করা। আওয়ামী লীগ সভাপতি মাননীয় বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিঃশেষ করা এবং এটা ভুয়া মামলা রায় যাওয়ার জন্য ইতিমধ্যেই তারা অনেক কার্যক্রম তারা করেছে। আমি যদি বলি, তারা কিন্তু ইতিমধ্যেই বঙ্গবন্ধু কন্যা দেশে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য তারা বিচারের কার্যক্রম রায় তারা লিখে রেখেছে। এখন শুধুমাত্র তারিখ ঘোষণা করে রায় জাজমেন্ট দিবে, এটুকু আমরা বুঝতে পেরেছি। এবং দেশের মানুষও, সারা দুনিয়ার মানুষ যারা জানে, যারা বাংলাদেশে কি হচ্ছে, তারা কিন্তু এটা বুঝতে পেরেছে। এবং এর বিনিময় এই অবৈধ আইসিটি আদালতের মধ্য দিয়ে বাংলাদেশকে ধ্বংস করার সম্পূর্ণ ষড়যন্ত্রটি, আয়োজনটি 71-এর যুদ্ধ অপরাধীরা, মহান মুক্তিযুদ্ধের যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, যারা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে 30 লক্ষ শহীদের আত্মাহুতি রক্ত যে উৎসর্গ করেছে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানির বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই রাষ্ট্রটিকে ধ্বংস করে পুনরায় 71-এর আদলে ধর্মীয় চেতনার ভিত্তিতে বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্রের সমস্ত আয়োজনে এবং সমস্ত প্রচেষ্টা কিন্তু এই অবৈধ দখলদার রাষ্ট্রের এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। আজকে বাংলাদেশকে কারা পরিচালনা করছে, সরকারে কে আছে, তার উপরে তাকে কে নিয়ন্ত্রণ করে, তার পিছনে কি, এটা কিন্তু এখন দিবালোকের মতো সত্য। আজকে বাংলাদেশে বিদেশি এজেন্টরা অবাধে বিচরণ করছে, পাশ্চাত্যের এজেন্টরা বিচরণ করছে, আইএসআই এর এজেন্টরা বাংলাদেশে বিচরণ করছে, তারাই পরিচালনা করছে বিভিন্নভাবে। এবং 71-এ যারা বিরোধিতা করেছে, যারা বাংলাদেশে বিশ্বাসী না, বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে যারা এখনো মেনে নিতে পারেনি, সেই অশুভ শক্তি, এই সব অশুভ শক্তিগুলো আজ একাকার হয়ে বাংলাদেশকে ধ্বংস দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্যই তারা সমস্ত কার্যক্রম করছে। আজকে সেনাবাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, আনসার বাহিনী বলেন, এটা তো রাষ্ট্রের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, জাতীয় প্রতিষ্ঠান।
এখানে রাষ্ট্রের নিরাপত্তার জন্য, রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষার জন্য, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিম্ন পদ থেকে সর্বোচ্চ পদে যে যেখানেই থাকে, এটা তো কোন দল সরকারে আসতো তাদের দ্বারা তো না, এটা রাষ্ট্রের প্রয়োজনই এরা এদের দায়িত্ব পালন করে থাকে। এখানে ঢালাও ভাবে সবাইকে একাকার করে যদি বিচারের নামে প্রহসন ষড়যন্ত্র করা হয় তাতে কি হবে? মনোবল নষ্ট হয়ে যাবে। এই সকল পেশাদার কর্মকর্তাদের, যারা কোনো দলীয় চিন্তায় অথবা দলীয় উদ্দেশ্য সাধনের জন্য যারা কাজ করে না থাকে, কাজ যদি যেহেতু যারা করে নাই, যারা পেশাদার অফিসার, সেই সকল অফিসারদেরকে যদি ঢালাও ভাবে তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় তাতে কি হবে? তাদের মনোবল নষ্ট হবে। পরবর্তী সময়ে যারা ন্যায়সঙ্গত কাজ করার জন্য যারা আছেন তারা কাজ করতে পারবেন না, যে কারণে আজকে দেশের আইন শৃঙ্খলা চরম অবনতি। পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলাকারী বাহিনী তাদের নিজেদের নিরাপত্তার অভাব বোধ করে, চাকরির নিরাপত্তার অভাব বোধ করতেছে। সেনাবাহিনীতে যেটা হচ্ছে, সেনাবাহিনী তো আমাদের গৌরব, আমাদের রাষ্ট্রের অন্যতম অঙ্গ, জাতীয় প্রতিষ্ঠান। সেখানে আমাদের সন্তানেরা, বাংলার বীর সন্তানেরাই যোগ্যরাই তো এখানে আছে। আমি তো এদেরকে আলাদাভাবে আমাদের দেখার কোনো সুযোগ নেই। আজকে ঢালাও ভাবে যাদেরকে যেভাবে করেছে, যদি কোনো কেউ অপরাধ করে থাকে তা সেনা আইনে করতে পারে, তার জন্য প্রচলিত নিয়ম আছে, সেইভাবে এগুলোকে দেখা প্রতিকারের ব্যবস্থা তো নিতেই পারে। আওয়ামী লীগকে এখন দেশবাসীর কাছে প্রয়োজন, আপনাদের বক্তব্য কি? কিভাবে আসতে পারেন, কিভাবে আসা উচিত, এটা কিন্তু জনগণ একটু শুনতে চায়। দেখুন, আওয়ামী লীগের মূল শক্তি হলো বাংলাদেশের জনগণের সমর্থন। আওয়ামী লীগ গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি অকুণ্ঠ সমর্থন আছে, বিশ্বাস এবং আস্থা দুটোই আছে। অতএব আমাদের উপরে যে অত্যাচার, অবিচার, অন্যায়ভাবে যেটা জুলুম চলছে, দেশের উপরে যেটা চলছে, এটা থেকে এর অবসান অচিরেই ঘটবে। এইভাবে একাদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনীর উপরে যেটা চলছে, এটা এক ধরনের অবিচার, অন্যায়। এটাকে রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, একটি রাষ্ট্রীয় কাঠামোকে সম্পূর্ণকে বিনষ্ট করার জন্য, এটা যারা বাঙালি জাতি, বাংলাদেশ, আগামী বাংলাদেশ, তরুণ প্রজন্ম যাদের জন্য আমরা একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই, সেই বাংলাদেশ যাতে গড়ে উঠতে না পারে সেইটা করার জন্য এগুলো হচ্ছে। সুতরাং এগুলো করে টিকে থাকতে পারে না কোনো স্বৈর শাসক, কোনো ফ্যাসিস্ট। সেটা ইউনূস সাহেব যতই মনে করে থাকে, একটা সময় বাংলাদেশের মানুষ মনে করতেন, কিছু অংশ মনে করতেন উনি বাংলাদেশে কোনো কর্মহীন মানুষ থাকবে না, এখানে শান্তির সুবাতাস উনি বইয়ে দিবেন। গত 14 মাসে তার কর্মকাণ্ড দ্বারা দেশের মানুষ অতিষ্ঠ, জীবন নিয়ে হাতে নিয়ে মানুষ এখন কোন রকমের বেঁচে থাকার চেষ্টা করতেছে। আর আমাদের দেশে মানুষের এই অবিচার, অন্যায়, এই দেশবিরোধী কর্মকাণ্ড, জঙ্গিবাদীদেরকে পৃষ্ঠপোষকতা করা, সন্ত্রাসীদের অভয়ারণ্য বানানোর জন্য আজকে দেশে পাহাড়েও শান্তি নাই, সমতল ভূমিতে তো শান্তি নেই। কোথায় শান্তি, কোথায় শৃঙ্খলা, কোথায় আইন, কোথায় বাক স্বাধীনতা, কোথায় মৌলিক অধিকার? কোনো কিছু অবশিষ্ট নেই। এর বিপক্ষে বাংলাদেশের মানুষ অচিরেই ঘুরে দাঁড়াবে এবং আমি মনে করি সেই ঘুরে দাঁড়াবার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের সাথে থাকবে এবং আওয়ামী লীগের সভাপতি, বারবার মানুষের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সেই নেতৃত্ব দিবেন এবং বাংলাদেশের তরুণ সমাজ, যুব এবং মেহনতি মানুষ, খেতে খামারে কাজ করা কৃষক, শ্রমিক এবং যারা বুদ্ধি সুশীল সমাজ, সিভিল সোসাইটিতে যারা আছেন, তারাও কিন্তু বসে থাকবেন না। তারা একবার ভুল করেছেন, কিন্তু বারবার বাংলাদেশের মানুষ ভুল করে না। এই ইতিহাস, এই ঐতিহ্য আমাদের আছে। সুতরাং আমি মনে করি এই অন্যায় অবিচারের মধ্য দিয়ে অযোগ্য, অথর্ব, ব্যর্থ, দেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী, স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠীকে উপর ভর করে ডক্টর মোহাম্মদ ইউনূস যে দীর্ঘদিন ফ্যাসিস্টদের কায়দায়, ফ্যাসিস্টদের দুঃশাসন, ফ্যাসিজম যে প্রতিষ্ঠা করার যে অপচেষ্টা চালাচ্ছে,
এটা উনি অচিরেই তার সমাপ্তি আসবে, সমাপ্তি হবে। আমাদের বোধ হয় বাংলাদেশের মানুষের কষ্ট কখনোই দীর্ঘ হতে পারে না, দীর্ঘ সময় আমরা এই কষ্ট বাংলাদেশের মানুষ মেনে নেবে না, মেনে নেওয়ার কোনো কারণ নেই। সুতরাং তার বিদায় অবশ্যম্ভাবী ইনশাল্লাহ। জি, অনেক ধন্যবাদ আপনাকে। অনেকে বলছেন এবং ডক্টর ইউনূস সাহেব 50 বছর থাকতে চাচ্ছেন, ওনার নিজের ইচ্ছায় তিনি নিজে প্রকাশ করেছেন 50 বছর। আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুক, তাকে যেন সেই তৌফিক দান করেন, এটা অনেকে তার কাছে দোয়া করছেন এবং অনেকে বলছেন যে আল্লাহর কাছে দোয়া করেছেন বাংলাদেশে যাতে কোনো নির্বাচন না হয়, ডক্টর ইউনূসকে আমরা আজীবন চাই। সবাই প্রত্যাশা করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হবে, কিন্তু কাঙ্ক্ষিত সেই ফল কেউ দেখতে পাচ্ছে না। আপনার মন্তব্য? শুনুন, আমি জানি না উনি দীর্ঘজীবী হোক বাংলাদেশের মানুষ চায় কিনা। তো উনি যে 130 বছর বেঁচে থাকতে চায়, এই স্বপ্ন দুঃস্বপ্ন উনি দেখে, এবং এটা বাংলাদেশের মানুষের হাসির খোরাক উনি জুগিয়েছে। উনি হাসির পাত্রে পরিণত হয়েছে। মানুষ কখন সুস্থ থাকে তখন এক ধরনের চিন্তা করে। উনি আসলে এখন কি অবস্থায় আছে সময় বলে দেবে, মানুষ বলে দেওয়া দিয়েছে, বুঝতে পেরেছে। উনি 130 বছরের জন্য ওনাকে ক্ষমতায়, রাষ্ট্রীয় ক্ষমতা থাকার দায়িত্ব দিয়েছে। কে দিয়েছে? উনি এই খোয়াব উনি কিভাবে দেখেছে, কে দেখিয়েছে? সুতরাং উনি কি পর্যায়ে আছে আপনারা বুঝতেই পারবেন। আমি ওনাকে পাগল বলতে চাই না, আমি ওনাকে উন্মাদ বলেও আমি ওনাকে খাটো করতে চাই না। তবে উনি যে স্বার্থপর, উনি যে দেশের স্বার্থের চাইতে, দেশের মানুষের স্বার্থের চাইতে ব্যক্তির স্বার্থ যে অনেক বেশি বেশি মনে করেন, পছন্দ করেন, সেটা কিন্তু উনি প্রমাণ করেছেন। আর বাংলাদেশের মানুষ ওনার মতো একজন মানুষ, উনি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দেবে। আর উনি 50 বছর দেশের মানুষ উনি ওনাকে ক্ষমতায় রাখতে চেয়েছে। তো ফ্যাসিজম, ফ্যাসিবাদের তত্ত্বটা কোত্থেকে এসেছে? তো আমার মনে হয় বাংলাদেশে ফ্যাসিবাদী ইউনূস, ফ্যাসিস্ট ইউনূস নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, নিজের স্বার্থ বাস্তবায়নের জন্য দুর্নীতি থেকে আরম্ভ করে মানি লন্ডারিং থেকে আরম্ভ করে এমন কোনো কাজ নেই, এমন কোনো জায়গা নেই যে এই জায়গাগুলোতে উনি বিচারণ করেননি। এখন এর হাত থেকে মানুষ বাঁচতে চায়। এই বাঁচার জন্য, মানুষের বাঁচার লড়াইয়ের জন্য, দেশ বাঁচাবার লড়াইয়ের জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, একটি স্থিতিশীল রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষ যে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, দোয়া চাচ্ছেন এবং প্রার্থনা করতেছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থেকে আরম্ভ করে মুসলিম পর্যন্ত সকলেই কিন্তু এক বাক্যে এখন নীরবে, মানুষ প্রকাশ্যে তো দোয়াও করতে পারে না, মানুষ প্রকাশ্যে কথা বলা তো দোয়া দূরের কথা, মসজিদে মন্দিরে যেও কিন্তু, সেখানে যেও কিন্তু নিস্তার পাওয়ার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়াও প্রার্থনা করতে পারেন না। সুতরাং এই সরকারকে, এই অবৈধ গ্যাংস্টার বাহিনীকে, যিনি ইতিমধ্যেই রাজনীতির খায়েশ করে রাজনৈতিক দলও উনি সৃষ্টি করেছেন, যাদের অবস্থান তো যে আর্মির সেনাবাহিনীর কি এপিসির ভিতর দিয়ে রক্ষা করে তাদেরকে বাঁচাতে হয়েছে। তার নেতৃত্ব দিয়েছেন গোপালগঞ্জে মানুষকে গণহত্যার নির্দেশনা দেওয়া এই অবৈধ দখলদারি। এই গণহত্যাকারীর হাত থেকে দেশকে রক্ষা করা সময়ের ব্যাপার মাত্র। আমি মনে করি সময় অতি সন্নিকটে, এবং আমাদেরকে, আমাদের অনেক ধরনের ভুল ত্রুটির কথা অনেকে বলেন, সমালোচনা করেন, আমি দেখেছি অনেকে অনেকভাবেই বলার চেষ্টা করেছে। এগুলোর ফয়সালা তো বাংলাদেশের মানুষই করার সুযোগ আছে এবং আমরা সে বিশ্বাস করি। সুতরাং 71-এর পরাজিত শক্তিকে পুনরায় পরাজিত করার জন্য আমি মনে করি না কোনো কৌশল পরিবর্তনের দরকার আছে। আমি মনে করি না তাদের বিরুদ্ধে আর একটা সশস্ত্র যুদ্ধ করার দরকার আছে। তবে তাদেরকে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায়, গণতান্ত্রিক ভাবে আওয়ামী লীগের নেতৃত্বে, দেশরত শেখ হাসিনার নেতৃত্বে এদের বিদায়ের সময় খুবই অতি সন্নিকটে। অনেকে অনেক কথা বলে, কিন্তু কোন রাষ্ট্র ষড়যন্ত্র, দেশীয় ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র করে যদি
তারা যদি স্থায়িত্ব টিকে থাকতে পারত, তবে সেক্ষেত্রে বাংলাদেশ, আর যাই হোক, বাংলাদেশের মতো স্বাধীন সার্বভৌম এই রাষ্ট্রটির জন্ম হতো। যেহেতু বাংলাদেশ সৃষ্টি হয়েছে বাংলাদেশের মানুষের চেতনায়, বাংলাদেশের মানুষের বিশ্বাস ও আস্থার জায়গা, সেই বিশ্বাস ও আস্থার জায়গায় বাংলাদেশের মানুষ আবার ফিরে এসেছে। সুতরাং অবৈধ এবং এই সন্ত্রাসীদের জন্য আমি মনে করি না অনেক সময় অনেক কষ্ট আমাদের বাংলাদেশের মানুষের আর করতে হবে না, শুধুমাত্র সময়ের ব্যাপার। এবং আমি মনে করি এদের বিদায় এবং এদের অপশাসন দুঃশাসন থেকে ঘুরে দাঁড়িয়ে 50 বছরের পিছে না, 100 বছর আওয়ামী বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে। 100 বছর বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে এবং সেই জায়গায় আমরা ফিরে আসাটাই এখন আমি মনে করি সেই 100 বছর পিছিয়ে ঘুরিয়ে দাঁড়ানোটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাঙালি জাতির জন্য, বাংলাদেশের জন্য। জি, ধন্যবাদ। আমি আপনাকে ছোট ছোট দুই একটা প্রশ্ন করব, সেটি তারপরে আমরা শেষ করব। সেটি হচ্ছে যে বিগত 16 বছর আপনাদের বিরুদ্ধে, বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে বা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র, যেসব গুজব রটানো হয়েছে, গুজব বলবো না, সত্যি প্রমাণিত হয়েছে। একটা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। আওয়ামী লীগ ভারতের সাথে নানাবিধ অবৈধ চুক্তি করেছে, যেগুলো দেশের স্বার্থ বিরোধী। আওয়ামী লীগ যদি হিন্দুদের হিন্দু সম্প্রদায়ের কোনো পূজা পার্বণ বা উৎসবে যেত, ইসলাম ধ্বংস হয়ে গেল, বাংলাদেশ ধ্বংস হয়ে গেল, আওয়ামী লীগকে সরাতে হবে। এগুলো আপনারা মোকাবেলা করতে পারেননি, এটা কি আপনাদের ব্যর্থতা? এক, গুজব না সত্যি ছিল? আরেকটি হচ্ছে এখন আমরা দেখছি সবাই মিলে পূজা করছে, সবাই মিলে ভালো পূজা করছে, কিন্তু আওয়ামী লীগের সময় এই বিপদটা হলো কেন? দেখুন, পাহাড়ের শান্তি ফিরিয়ে আনার জন্য যে শান্তি চুক্তি হয়েছিল তার আগে অপপ্রচার করা হয়েছিল। বাংলাদেশে 3 ভাগের 1 ভাগ, বান্দরবন থেকে আরম্ভ করে পার্বত্য চট্টগ্রাম সব ভারতের কাছে বিক্রি হয়ে গেছে এবং বাংলাদেশে ভারতের পতাকা উড়াবে এবং পতাকাও তৈরি হয়েছিল, সেটা কিন্তু উদ্ধার করা হয়েছে। শান্তি চুক্তির পরে প্রমাণ হয়েছে বাংলাদেশ 1 ইঞ্চি ভূমিও ভারতের কাছে যায়নি। তো বাংলাদেশে কিছু লোক আছে, এক শ্রেণীর মানুষ আছে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, তারা ভারতের কথা বলে একটু বেশি বেশি মিথ্যা কথা, অসত্য কথা বলে এবং এর দায়টা ট্যাগিং করা, আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়ে আমরা আওয়ামী লীগ ভারতের দালাল, আওয়ামী লীগ দেশটাকে বিক্রি করে দিয়েছে, এটাই তো আপনি বললেন। আচ্ছা বলুন তো, এই 14 মাসে এই অবৈধ দখলদার এই সরকার ভারতের সাথে গত 16 বছরে আওয়ামী লীগের শাসন আমলে যত চুক্তি হয়েছে, একটা চুক্তিও কি বাতিল করেছে? একটা চুক্তিও কি বাতিল করেছে? বলেছে এটা দেশের স্বার্থ বিরোধী? বলে নাই। তার মানেটা কি? যত চুক্তি হয়েছে সমস্ত চুক্তিগুলোই বাংলাদেশের স্বার্থের পক্ষেই হয়েছে, এটা তো প্রমাণিত, এটা তো সত্য। এই চরম সত্য কথাকে তো আর অস্বীকার করা যাবে না। অপপ্রচার তো অপপ্রচার, বিভ্রান্তি তো বিভ্রান্তি, মিথ্যাচার তো মিথ্যাচার, গুজব তো গুজবে। গুজবে যদি কেউ বিশ্বাস করে সেটা হলো, তাহলে তো তার এটা নিয়ে কিছু বলার নেই। বাংলাদেশে রাজনীতিতে বাংলাদেশের 16 বছরে বাংলাদেশে উন্নয়ন হয়েছে বলা হয়েছিল পদ্মা সেতু বিশ্বের, এটা না, এটা অনন্য অসাধারণ সেতু হলো পদ্মা সেতু। এ ধরনের আজকেই আমি একটা অফিসার পড়তেছিলাম, একজন বিখ্যাত প্রকৌশলী, সে বলেছে এই পদ্মা সেতু তো অন্য 1000টা সেতুর মতো একটা সেতু না, পৃথিবীতে এ ধরনের খুব কম সংখ্যক সেতুই কিন্তু পদ্মা সেতু। সেই পদ্মা সেতু নিয়েও তো বলা হয়েছে যে ভেঙে পড়বে, এই পদ্মা সেতু জোড়াতালি দিয়ে বানানো হয়েছে, এই পদ্মা সেতু দিয়ে মানুষ পারাপার করতে পারবে না, এ ধরনের অপপ্রচার করা হয়েছে। কিন্তু সময়ের ব্যবধানে প্রমাণিত হয়েছে এটা নিয়ে দুর্নীতি হয়েছে, এটা নিয়ে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে, কিন্তু সেটাও কিন্তু প্রমাণিত হয়েছে যে না, এখানে দুর্নীতি হয়। গোটা দেশ দুর্নীতি মুক্ত ছিল এটা আমরা বলি না, আমি বলার চেষ্টা করি না, তবে পদ্মা সেতুর মতো অনন্য অসাধারণ স্থাপনা তৈরি হয়েছে যেখানে দুর্নীতি হয়নি। আন্তর্জাতিক আদালতে, টরন্টো কানাডার আদালতে সেটা কিন্তু জাজমেন্ট বেরিয়েছে। তো মিথ্যাচার আওয়ামী লীগের বিপক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, শক্তির বিপক্ষে সবসময়
যারা বাংলাদেশ বিরোধী শক্তি তারা এই অপপ্রচার মিথ্যাচার চালিয়েছে। এরা স্বার্থবাদী মহল, এরা স্বার্থবাদী, এরা দেশ বিরোধী। দেশকে, দেশের মানুষকে, দেশের মর্যাদাকে, সরকারকে ছোট করলে কিন্তু কেউ বড় হয় না, দেশের মর্যাদা পূর্ণ হয়। তো আমরা হলাম সেই জাতি যে জাতির ভিতরে একটি অংশ এখনো আছে, এরা থাকবে সবসময় বিশ্ব সভায়, দুনিয়াতে মানুষের কাছে আমাদের দেশকে ছোট করে দেখা, দেশের মর্যাদাকে ছোট করা, এটা এক ধরনের দেশ বিরোধী অপশক্তি। এরা দেশদ্রোহী বললেও বোধহয় এদের কম করে বলা হবে। এরা দেশের বিপক্ষের শক্তি, স্বার্থান্বেষী মহল। এরা ভারতের দালাল আওয়ামী লীগ কেন, ভারতের প্রতি আমাদের শ্রদ্ধা, মহান মুক্তিযুদ্ধে তারা আমাদের পাশে দাঁড়িয়েছে। মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছে, খাদ্য দিয়েছে, বাস থাকার জায়গা দিয়েছে। আমাদের বীর মুক্তিযোদ্ধাদের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য তারা ট্রেনিং দিয়েছে, তারা অস্ত্র দিয়েছে, তারা আমাদের গোলা বারুদ দিয়ে সহযোগিতা করেছে, তারা স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিকভাবে। দুনিয়ার মতামত বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের, বাংলাদেশের পাকিস্তানি হানাদার বাহিনীর বিপক্ষে বাংলাদেশকে সমর্থন দেওয়ার জন্য তৎকালীন ভারত সরকার, তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী প্রয়াত ইন্দিরা গান্ধী জনমত তৈরি করেছে। ভারতবাসী আমাদের পাশে দাঁড়িয়েছে। এই সত্য কথাটা বলাটা কি ভারতের দালালি হয়? এই কথাটা তো বলতেই হবে, সত্যকে আমাদের বলতে হবে। সত্যকে অস্বীকার করে মিথ্যার উপরে দাঁড়িয়ে একটি জাতি কখনোই এগিয়ে যেতে পারে না, আগাতে পারে না, এটা আমাদের বিশ্বাস। সেই বিশ্বাসের জায়গায় দাঁড়িয়েই আমরা বাংলাদেশকে, বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে, আমরা একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে, দেশপ্রেমিক দল হিসাবে, বাংলাদেশ আওয়ামী লীগ একটা ইউনিক রাজনৈতিক দল। এই দলটাকে নিয়ে যারা আজকে বাংলাদেশ আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করেছে, কার্যক্রম বন্ধ করেছে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যারা দেশে অত্যাচার নির্যাতন করছে, তারা কারা? এই শক্তি কারা? এরা এই সন্ত্রাসী গোষ্ঠী কারা? এরা কারা? আজকে পরিষ্কার, এরা দুর্নীতিবাজ, এরা লুণ্ঠনকারী, এরা দেশদ্রোহী, এরা অতীতে দুর্নীতি করে বাংলাদেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে। তো সেই শক্তির অপপ্রচারে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে বসে থাকতে পারে না, পারবে না, এবং ঘরে বসে নেই। আমরা আছি, আওয়ামী লীগের, তৃণমূলের নেতা কর্মী, সমর্থক, বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সাথে আছে, আওয়ামী লীগের সাথে আছে, গণতন্ত্রের সাথে আছে, এবং অবৈধ দখলদার ইউনূস সরকারের অপকর্মের বিরুদ্ধে মানুষ কিন্তু জেগে উঠেছে, মানুষ প্রতিবাদ শুরু করেছে। মানুষ প্রতিবাদের ঝড় যে কোনো সময় উঠে ঝড়ে তছনছ করে দিবে এই অগণতান্ত্রিক শক্তির সমস্ত ষড়যন্ত্রের আয়োজন, সমস্ত আয়োজনের ধ্বংস অনিবার্য। আমি জানি বাংলাদেশের মানুষ সত্যকে মেনে নেওয়া, সত্যকে গ্রহণ করার মতো সৎ সাহস আমাদের আছে। ইনশাল্লাহ আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আওয়ামী লীগের, তৃণমূলের নেতা কর্মীদের যারা কষ্টে আছেন, দুঃখে আছেন, তাদের প্রতি আমার ভালোবাসা, আমার দোয়া, আমার আন্তরিকতা, এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতি আমাদের যে অকণ্ঠ সমর্থন, অকণ্ঠ ভালোবাসা, আমাদের যে প্রেরণার উৎস, আমাদের সকল কাজের আলোকবর্তিকা, তাকে আপনাদের মাধ্যমে তার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ রাখুক, দীর্ঘজীবী করুক। ইনশাল্লাহ আমরা আবার আমাদের সেই শান্তির বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশ, জাতির পিতার সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাল্লাহ। আমাদের সন্তানদের জন্য, আমাদের আগামীর প্রজন্মের জন্য, যাদের জন্য আমাদের মাতৃভূমি হবে একটি সুন্দর মাতৃভূমি, বাসযোগ্য, সেই মাতৃভূমি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। সেখান থেকে আমাদের ঘুরে দাঁড়াবার এখন সময়, উপযুক্ত সময় তৈরি হয়েছে। আর আমাদের এর জন্য এখন ঘুরে দাঁড়াবার চেষ্টাই আমাদের হবে শেষ কাজ। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ।